এইটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা পাচ্ছি। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। তিনি তো ইলেকট্রনিক মিডিয়ায় গিয়ে এত কাঁদতেন রাজ্য কর্মীদের জন্য, আমাদের দুঃখে, যে বিভিন্ন টিভি কোম্পানিগুলো সব জলের বালতি রাখতো, বড় বড় বালতি, তার চোখের জল ধরার জন্য। তা তিনি ক্ষমতায় আসার পর আমাদের কি দিয়েছেন আপনারা জানেন। মমতা সরকার ব্রিটিশ সরকারের থেকেও খারাপ, কর্মী বিরোধী, কর্মী বিদ্বেষী, এবং এই দাম্ভিক মুখ্যমন্ত্রী এতটাই কর্মী বিদ্বেষী এবং এতটাই অহংকারী যে তিনি 1 এপ্রিল থেকে 4% দিয়ে ছুড়ে দিয়েছেন, যেন আমরা তার জমিদারির প্রজা। রাস্তার আন্দোলনটাই হচ্ছে এক এবং একমাত্র অস্ত্র, দাবি আদায়। আর বিভিন্ন যারা বাকি রইলেন তারা আন্দোলন করে দাবি আদায় করে এনে তাদের মুখে দেবেন, এটা হবে না। স্যার, অবশেষে মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে জানালেন যে ডিএ পাচ্ছেন, কিন্তু এর পিছনে বহু আলোচনা, বহু তর্ক বিতর্ক এখনও চলছে। মুখ্যমন্ত্রীর এই যে টুইট, এটার পেছনে আসল কাণ্ডারি কে? কেন মুখ্যমন্ত্রী টুইট করলেন? কেউ বলছেন ব্রিগেডে মোদির আশা, কেউ বলছেন অমিত শাহের যে বক্তব্য, স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট আসল কারণ। দেখুন, আমরা এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বহুবার বলেছি যে এই যে গতকাল যে মাননীয় মুখ্যমন্ত্রী যে টুইটটি করেছেন, সেটি হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে গত 5ই ফেব্রুয়ারি যে রায় বেরিয়েছে, সেই রায় মানতে রাজ্য সরকার বাধ্য, এবং মানার প্রক্রিয়াটা 20 তারিখ 20শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। 20শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 23রা মার্চ ওই ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে চিফ সেক্রেটারি এবং চিফ ফিনান্সের সেক্রেটারি তারা গিয়ে দিল্লিতে বৈঠক করেছেন। তা এই সুপ্রিম কোর্টের রায় মেনে, সুপ্রিম কোর্টের রায় মানা বাধ্যতামূলকভাবেই এটা দিয়েছেন, এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। এবার আপনি অমিত শাহের স্টেটমেন্ট কথা বলছেন। এখন দেখুন, আমি একজন সাধারণ একটা কর্মচারী সংগঠনের একজন সংগঠক মাত্র। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তা তিনি 4টে প্রতিশ্রুতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দিয়ে গেছে, এই সম্পর্কে আমাদের মতামত জানতে চাইছেন। এখন দেখুন, আমি কথা বলতে পারি না যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে কথা বলে গেছেন, কিন্তু আমি কতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবার মানুষ বুঝবেন তিনি সত্য বলেছেন না মিথ্যে বলেছেন। প্রথম কথা হচ্ছে, তিনি বলেছেন যে ক্ষমতায় আসার 40 দিনের মধ্যে তিনি সমস্ত শূন্য পদে নিয়োগ করবেন। এখন পশ্চিমবাংলায় কম বেশি 7 লক্ষ শূন্য পদ, তা 7 লক্ষ শূন্য পদে উনি 40 দিনের মধ্যে নিয়োগ করবেন। তা 7টি কেন্দ্রশাসিত অঞ্চল সহ কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনুমোদিত পদ হচ্ছে 40,39,882। কর্মরত আছেন 30,61,950, মানে শূন্য পদ আছে 9,77,932, অর্থাৎ অনুমোদিত পদের 25% পদ শূন্য। এবারে আসুন, 389টি রাষ্ট্রায়ত্ত সংখ্যায় স্থায়ী পদে শূন্যপদ হচ্ছে 9.013 লক্ষ। এবার ব্যাংকে আসুন, ব্যাংকে মার্চ 2013-তে কর্মরত কর্মী সংখ্যা ছিল 11,75,149। মার্চ 2023-এ কর্মরত কর্মী সংখ্যা হচ্ছে 7,56,644। অর্থাৎ এই মার্চ 23 থেকে মার্চ 13 থেকে মার্চ 23 পর্যন্ত 4,18,505 জন কর্মী কমেছে। তার মানে অনুমোদিত পদের হিসেবে শূন্য পদ আরও বেশি। তা আমি এটাকে 4,18,505ই শূন্য পদ ধরে নিয়ে বলছি যে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা স্বাক্ষর করলেই নিয়োগ হতে পারে, সেটা হচ্ছে 22,97,737টি পদ। এই 22,97,737টি পদে কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু নিয়োগ করছেন না। আবার দেখুন, 28টি রাজ্যে সরকারি ক্ষেত্রে রাজ্য কর্মীদের শূন্যপদ হচ্ছে 51,34,350টি। সেক্ষেত্রে 22টি রাজ্যে বিজেপি বা তার সহযোগী দল ক্ষমতায়। কাজেই বিজেপির কর্মী যারা কেন্দ্রীয় নেতৃত্ব, তারা মনে করলেই এই 22টি রাজ্যে রাজ্যকর্মীদের যে শূন্যপদ, অর্থাৎ 40,34,350টি, এই পদে তারা নিয়োগ করতে পারতেন। তাহলে কেন্দ্র রাজ্য মিলিয়ে 22টি বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে 63,32,079টি শূন্য পদে সরকার কিন্তু নিয়োগ করতে পারতেন। কেন্দ্রীয় সরকার বা সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু নিয়োগ করেননি।
তা যারা 63,32,32,000 79টি শূন্য পদে কোনো নিয়োগ করেন না, তারা ক্ষমতায় এলেই 40 দিনের মধ্যে 40 লক্ষ পদে নিয়োগ করবেন, এটা যারা মনে করবেন বিশ্বাসযোগ্য বিশ্বাস করবেন। দ্বিতীয় বিষয়, যেটা সবথেকে ভয়ঙ্কর বিষয়, যে সেনাবাহিনীতে প্রতি বছর 60,000 করে নিয়োগ হতো। তা অগ্নিপথ বলতে একটা প্রকল্প 2022 সালে এনেছেন নরেন্দ্র মোদী সরকার। তারপরে এই সেনাবাহিনীতে স্থায়ী পদে কোনো নিয়োগ হচ্ছে না। অগ্নিবীরদের নিয়োগ করা হয় 4 বছরের চুক্তিতে, অর্থাৎ 4 বছরের ঠিকাকর্মী দিয়ে 2022 সাল থেকে সেনা চলছে, ভারতীয় সেনা। তা এই 4 বছরের ঠিকাকর্মী অগ্নিবীরদের 75% 4 বছর পরে রিটায়ার করে যাবেন, আর 25% স্থায়ী পদে নিযুক্ত হবেন। তাহলে 2026 সাল থেকে 2022 থেকে 2026 প্রতি বছর 60,000 করে নিয়োগের যে সুযোগ স্থায়ী পদে, সেটা চলে গেল। এবং 2026 থেকে এই 41,640 জন যে অগ্নিবীর নিয়োগ হবে, তার 25% অর্থাৎ 11,500 মতো স্থায়ী পদে নিযুক্ত হবে, মানে 60,000-এর জায়গায় 11,500। তাহলে ভাবুন যে স্থায়ী পদে নিয়োগের সুযোগটা কিভাবে কমিয়ে দিয়েছেন মোদী সরকার। সেক্ষেত্রে তারা নিয়োগ করবেন, এটা যাদের কাছে মনে হবে বিশ্বাসযোগ্য তারা বিশ্বাস করবে। এবারে আসুন, দ্বিতীয় যে প্রতিশ্রুতিটা অমিত শাহজি দিয়েছেন, যে সমস্ত অবলুপ্ত পদ ফিরিয়ে এনে তাতে নিয়োগ করবেন। এখন 7টি কেন্দ্রীয় সংস্থায় বাধ্যতামূলকভাবে স্বেচ্ছা অবসর দিয়েছেন এই মোদী সরকার 3,84,303 জন কর্মচারীকে। এবং শুধু রেলে 2018-19 থেকে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত 1,07,513টা পদ অবলুপ্ত করেছেন, এবং সমস্ত দপ্তরে এইভাবে পদ অবলুপ্ত হচ্ছে। যে সরকার নিজেরা পদ অবলুপ্ত করছেন, বাধ্যতামূলকভাবে স্বেচ্ছা অবসর দিচ্ছেন কর্মচারীদের, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় এসে জিতলে অবলুপ্ত পদ তুলে দিয়ে নতুন নিয়োগ করবেন, এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না। দ্বিতীয় বিষয়, সবথেকে ভয়ঙ্কর যেটা, কেন্দ্রীয় সরকার কর্মীবর্গ বিষয়ক মন্ত্রক রিডিপ্লয়মেন্ট অ্যান্ড সারপ্লাস ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা সিস্টেম চালু করেছে। সেই সিস্টেম এই এত বিপুল সংখ্যায় পদ শূন্য থাকার পরেও এই সিস্টেমে তারা মনে করছেন যে আরও উদ্বৃত্ত কর্মী নাকি আছে, তাদের রিডিপ্লয়মেন্টের নামে তাদের ছাঁটাইয়ের কর্মসূচি নিয়েছে। কাজেই নতুন নিয়োগ তারা কিভাবে করবেন, এটা বিশ্বাস আপনারা বুঝবেন। আরেকটি কথা উনি বলেছেন যে কেন্দ্রে রাজ্যে ক্ষমতায় আসার দিন থেকে 7ম বেতন কমিশনের হারে রাজ্য কর্মীদের বেতন দেবেন। এখন রাজ্য বিজেপি নেতারা ওনাকে সঠিকভাবে তথ্য দেননি। আমাদের পশ্চিমবাংলায় প্রথমে একটি পে কমিটি হয়েছিল, ঘোষকুন্টু কমিটি, তারপরে 6টা পে কমিশন হয়, অর্থাৎ মোট 7টা পে কমিটি এবং পে কমিশন মিলিয়ে, কেন্দ্রের 7ম বেতন কমিশনের সমতুল হচ্ছে আমাদের পশ্চিমবাংলার 6ষ্ঠ রাজ্য বেতন কমিশন। এই 6ষ্ঠ রাজ্য বেতন কমিশন আমাদেরকে অনেক বঞ্চিত করেছে, কিন্তু এইটা অস্বীকার করার জায়গা নেই যে এই 6ষ্ঠ রাজ্য বেতন কমিশন হচ্ছে কেন্দ্রীয় 7ম রাজ্য বেতন কমিশনের সমতুল। তাহলে যেটা আমরা পাচ্ছি যে বেতনক্রম, উনি দেবেন কী করে? এবার ডিএর প্রশ্নে যে সমস্ত ডিএ মিটিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এখানে বলি, পাশের রাজ্য ত্রিপুরায় দেখুন, ওখানে কিন্তু 22% এখনও পর্যন্ত বকেয়া, তা কিন্তু দিচ্ছে না। দ্বিতীয়, ওখানেও কিন্তু বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল তারা অবিলম্বে কেন্দ্রের 7ম বেতন কমিশন চালু করে দেবে এবং সব কিছু দেবে। তা ওখানে কেন্দ্রীয় 7ম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, আর ওখানে দেওয়া হয়েছিল 2.25, অর্থাৎ 0.32 পার্থক্য ছিল, 0.32 পার্থক্য ছিল ওই ফিটমেন্ট ফ্যাক্টরে। তা সেক্ষেত্রে তারা ক্ষমতা এসেই বলেছেন যে আমরা এই 0.32 ফিটমেন্ট ফ্যাক্টর আমরা দিয়ে দিয়েছি, অতএব তারা 7ম বেতন কমিশন পেয়ে গেছেন। কিন্তু বাস্তব ঘটনা হলো সেখানে অধিকাংশ কর্মচারী, খুব সামান্য কিছু কর্মচারী, তারা ওই 0.32 ফিটমেন্ট পেয়েছেন, বাকিরা কিন্তু কেউ পাননি। কেউ 0.09, কেউ 0.05। কাজেই এই সব প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য এটা সাধারণ মানুষ বিবেচনা করবেন। আর একটা কথা বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন 2011 সালে, তিনি তো ইলেকট্রনিক মিডিয়ায় গিয়ে এত কাঁদতেন রাজ্য কর্মীদের জন্য, আমাদের দুঃখে, যে বিভিন্ন টিভি কোম্পানিগুলো সব জলের বালতি রাখতো, বড় বড় বালতি, তার চোখের জল ধরার জন্য।
তা তিনি ক্ষমতায় আসার পর আমাদের কি দিয়েছেন আপনারা জানেন। আবার নরেন্দ্র মোদীজি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন তিনি নির্বাচনী প্রচার করেছিলেন, বলে বছরে 2 কোটি চাকরি দেব, প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে দেব, জিনিসপত্রের দাম একেবারে জলের দরে হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তা তিনি কোনোটাই পূরণ করেননি। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে নরেন্দ্র মোদী তো বলেছিলেন এইসব, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এখনও পূরণ করেননি, তা আপনি কি বলবেন? তো উনি বলেছিলেন, আরে ওসব নির্বাচনী জুমলা ছিল। তা এখন ভাবুন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী একজন, তিনি নির্বাচনী জুমলা দিচ্ছেন। কাজেই আমরা একটা কথা বলবো, কর্মচারীদের লড়াই কর্মচারীদের লড়ে নিতে হবে। আর কোনো রাজনৈতিক দল তারা যখন বিরোধী দলে থাকে তখন কর্মী দরদের প্রদর্শন করে, আর যখন সরকারে আসে তখন কর্মীদের শোষণ করে, কর্মী বিদ্বেষের প্রদর্শন করে। কাজেই সরকার এবং আমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে, সরকার হচ্ছে মালিক, আমরা শ্রমিক। কাজেই কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলো, কে থাকলো, তার উপর কিচ্ছু নির্ভর করছে না। আমরা ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে যে রাজনৈতিক দলই শাসন ক্ষমতায় থাকুক, তার কাছ থেকে যদি দাবি ছিনিয়ে আনার জন্য তাকে বাধ্য করতে পারি তাহলে আমরা পাবো, যদি বাধ্য করতে না পারি পাবো না। স্যার, আরেকটা বিষয় একদম দানা বাচ্ছে যে এই কর্মচারী আন্দোলনের জয়টা এলো কোন পথে, রাস্তার আন্দোলনে না কোর্টের আন্দোলনে? এই যে বিষয়টা, এটা খুব ঘনীভূত হচ্ছে। দেখুন, অত্যন্ত স্পষ্টভাবে বলি, একটা মানে লড়িয়ে দেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে, একটা মানে সাংবাদিকদের মধ্যে আছে, তা আমরা তো লড়বো না। তা বিষয়টা হচ্ছে, দেখুন দুটো বিষয়, একটা হচ্ছে রোপা 2009-এর বকেয়া ডিএ, যেটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন। এইটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা পাচ্ছি। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সংগঠন, তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছেন যেসব দাবিতে, যে আমাদের 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা ইনি কেড়ে নেন, যে অধিকারটা 1923 সালে ব্রিটিশ সরকার আমাদের দিয়েছিল। আমরা বলেছিলাম এই সরকারটা, মমতা সরকার, ব্রিটিশ সরকারের থেকেও খারাপ, কর্মী বিরোধী, কর্মী বিদ্বেষী। তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের কোনো ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারই নেই, সেটা ফিরে পাওয়া আমাদের দাবি। আমাদের দাবি যে 4 বছরের 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মতো বকেয়া টাকা আমাদের মেরে দিয়েছে, সেই টাকাটা দিতে হবে। আমাদের দাবি হাউস রেন্ট অ্যালাউন্স 15% ছিল 12% করে দিয়েছে। আমাদের দাবি কেন্দ্রের হারে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স, সেগুলো আদায় করতে হবে। আমাদের দাবি যে সারা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবাংলা আমরা 18% ডিএ পাচ্ছি, কেন্দ্র এবং অন্য বেশিরভাগ রাজ্য সরকার তারা 58% ডিএ পাচ্ছে। আবার জানুয়ারি থেকে তাদের আরও 2% ডিএ হয়েছে, অর্থাৎ তারা 60% ডিএ পাচ্ছেন। মানে আমরা এখন 42% ডিএতে পেয়েছি। এবং এই দাম্ভিক মুখ্যমন্ত্রী এতটাই কর্মী বিদ্বেষী এবং এতটাই অহংকারী যে তিনি 1 এপ্রিল থেকে 4% ডিএ ছুড়ে দিয়েছেন, যেন আমরা তার জমিদারির প্রজা। অর্থাৎ এইগুলো আদায় করাটাই কিন্তু আমাদের যে বর্তমান আন্দোলন চলছে সেই আন্দোলনের বিষয়। এবং সেই আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায়ে আমরা ততটা সফল হয়েছি এটা আমি বলতে পারি না। কিন্তু একটা কথা বলবো যে আমরা আদালতের আশ্রয় নিয়েছিলাম শুধুমাত্র কৌশলগত অবস্থান হিসেবে, কারণ আদালত সব সমস্যার সমাধান করে দেবে না। আর একটা সমস্যার সমাধান করতে যদি এই আজকে মামলা 11 বছরে পড়েছে, যদি 11 বছর অপেক্ষা করতে হয় তাহলে আমাদের সমস্ত সমস্যা মেটাতে আমাদের জীবৎকাল চলে যাবে, পুরো মানে যুগের পর যুগ চলে যাবে। আদালতটা কোনো সমাধান নয়, কৌশলগত অবস্থান হিসেবে আমরা আদালতের আশ্রয় নিয়েছিলাম। আন্দোলনটাই হচ্ছে রাস্তার আন্দোলনটাই হচ্ছে এক এবং একমাত্র অস্ত্র, দাবি আদায়। কিন্তু সেক্ষেত্রে যেটা বাধা হচ্ছে, যে গত 34 বছর ধরে কর্মচারীদের একটা বৃহৎ অংশ বলে এসছেন এই সরকারকে আমার চোখের মণির মতো রক্ষা করতে হবে, তারা কর্মচারী আন্দোলন থেকে দূরে থেকেছেন। আবার এই সরকার আসার পরে আরেকটি সংগঠন স্বঘোষিত দায়বদ্ধতা নিয়েছেন, এই সরকারকে তারা পেটের লিভারের মতো রক্ষা করবেন, তারাও কর্মচারী আন্দোলন থেকে দূরে আছেন, সরকারের সঙ্গে আছেন। আবার একদল কর্মচারী প্রস্তুত হচ্ছেন যদি আগামী দিনে সরকার পরিবর্তন হয় তাহলে সেই সরকারটাকে তারা বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষা করবেন। এখন এই অপসংস্কৃতি যদি দূর না হয়, অর্থাৎ একটা সরকারকে কখনো পেটের লিভারের মতো, কখনো চোখের মণির মতো, কখনো বুকের হৃৎপিণ্ডের মতো রক্ষায় কর্মচারীদের সিংহভাগ অংশ দায়বদ্ধ হয়ে পড়বেন, স্বঘোষিত দায়বদ্ধতা নেবেন, আর বিভিন্ন যারা বাকি রইলেন তারা আন্দোলন করে দাবি আদায় করে এনে তাদের মুখে দেবেন, এটা হবে না।
তাদেরকে শাসক সমর্থনের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ব্যক্তি রাজনীতিক হিসেবে তারা যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, ভোট দিতে পারেন, তার জন্য আমাদের কিছু বলার নেই। কিন্তু পেশাগত ক্ষেত্রে তাদের যে সরকার কর্মচারীদের প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন হবেন, যে সরকার কর্মচারীদের দাবি মেটাবেন না, সেই সরকার যে রাজনৈতিক দলের হোক তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন করতে হবে। কাজে আন্দোলনের বিকল্প কিন্তু আদালত নয়, একমাত্র কৌশলগত অবস্থানই হচ্ছে আদালত।